উড়িষ্যা রাজ্যে নবনির্মিত যেখানে মসজিদ তৈরি হচ্ছে, সেই মসজিদে বিশ্ব হিন্দু পরিষদের লোকজন গিয়ে সেই মসজিদে গেরুয়া পতাকা লাগানো হয়েছে এবং সেই মসজিদ দখল করেছে এবং তারা বলছে যে এটা আমাদের জেলা সদর দপ্তর হবে। দেখুন, এই অসভ্যতা মানে এর চরম পর্যায়ে পৌঁছাচ্ছে। এখন সারা পৃথিবীতে গিয়ে বলছে পাকিস্তান জঙ্গি কার্যকলাপ করে আমাদের দেশকে আক্রমণ করেছে। 100% সঠিক কথা। দেশ পাকিস্তানকে বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে, তাতে সারা ভারতবর্ষের জনগণ এবং নওশাদ সিদ্দিকী সহমত। কিন্তু আমার দেশে যারা দেখে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে উড়িষ্যা সরকার, ভারত সরকার? একটা ধর্মের স্থানে গিয়ে অন্য ধর্মীয় ধ্বজা লাগিয়ে দিয়ে সেটা তাদের সম্পত্তি বলে দেখে দেওয়ার চেষ্টা করছে। এটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা সর্ব ধর্মের মানুষের কাছে আহ্বান করব, এদেরকে চিহ্নিত করুন, এদেরকে সামাজিকভাবে বয়কট করুন, এদের বিরুদ্ধে আইনে লড়াই চলবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যেখানে আসাদ সাহেবকে দিয়ে মুখ করে পাঠাচ্ছে বিদেশে, যে একজন মাইনরিটি মুসলমান দেখো এসেছে ভারতবর্ষে, যেভাবে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তার বিরুদ্ধে কথা বলতে 100 বার আসাদ সাহেব কথা বলবে। আমি আসাদ সাহেবের কাছে আশা করব, যেমন আপনি বিজেপির ডাকে, ভারত সরকারের ডাকে সাড়া দিয়ে আপনি গিয়েছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন না করেছেন আপনার ব্যাপার, কিন্তু সাথে সাথে আপনি প্রধানমন্ত্রীকে বলুন, ভারত যেহেতু আপনাকে প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকার আপনাকে মনোনীত করেছে পাঠানোর জন্য, আপনার নিশ্চিতভাবে একটা সে আছে। আপনার সেই জায়গা থেকে সারা ভারতবর্ষে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে, দলিতদের উপর অত্যাচার চলছে, আদিবাসীদের উপর অত্যাচার চলছে, শুধু মুসলমান হওয়া অপরাধের জন্য পিটিয়ে মেরে দিচ্ছে, দলিত হওয়া অপরাধের জন্য পিচ্ছাপ প্রসব পান করাতে বাধ্য করছে, আদিবাসী হওয়া অপরাধের জন্য, মানে অপরাধের জন্য। এই জন্য আমি বলছি, কি উচ্চবর্ণের কারো গায়ে হাত দিয়ে দিয়েছে বা বাইক চালিয়েছে, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছে, পিটাচ্ছে, লাশকে আপনার দাহ করতে দিচ্ছে না, এইগুলো যাতে বন্ধ করে এইটাও বলুন আপনি। আর উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি না বন্ধ হয়, আগামী দিনে কিন্তু খারাপ আমরা একটা সিমটম দেখছি। আমরা সেদিক দেখতে চাই না। আমরা চাই উড়িষ্যা সরকার অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুক, ভারত সরকার অবিলম্বে হস্তক্ষেপ করুক। আমরা আরেকটা বিষয় দেখেছি যে উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় মসজিদ গুলো বা অনেক মাদ্রাসা, সেখানে একেবারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ওয়াকফ সংশোধনী আইন আসার পর থেকে এইটার উপর আরো বেশি জোর দিচ্ছে ইউপি সরকার। বিষয়টা নাকি এই সংশোধনী আইনটা নিয়ে এসেছে এমন কিছু হতে আর্টিকেল মানে সেকশন যোগ করেছে যাতে এগুলো সহজেই সরকার কেড়ে নিতে পারে, যুক্তি দেখিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা আমরা মামলা করেছি, আমরা মাঠে ঘাটে প্রতিবাদ করছি, শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কি তোমরা চিন্তিত নয়। আরে শুধু পশ্চিমবাংলাটা নিয়ে তোমরা চিন্তিত নয়, সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা চিন্তিত, সারা ভারতবর্ষের দেবত্ব সম্পত্তি নিয়ে আমরা চিন্তিত। কারণ আগামী দিনে যদি কারো নজরে পড়ে দেবত্ব সম্পত্তি, ওরাও আইন বদলে দেবে। শিখেদের ধর্মীয় সম্পত্তি, খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তি, রিলিজিয়াস এন্ডোমেন্টস যেগুলো আছে, এন্ডোমেন্ট, ওইগুলোকে এরা নজরে আস্তে আস্তে পড়ছে। তাইলে আমরা চিন্তিত, ওই জন্য আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, আইনত লড়াই করছি এবং মাঠে ময়দানে শান্তিপূর্ণ লড়াই করছি। শেষ প্রশ্ন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পশ্চিমবঙ্গে এখানে ওয়াকফ আন্দোলন করা যাবে না, যে মুর্শিদাবাদ থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন, সেই মুর্শিদাবাদের দমকলে ভোলাকের মধ্যে একটা মসজিদের জমি, সেখানে দেখা যাচ্ছে তার মালিকানা পরিবর্তন হয়ে কালেক্টরের নাম সেখানে উঠে এসছে, যেটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে। কি বলবেন বিষয়টা? এটা নিয়ে আমরাও দেখছি, তদন্ত করছি সত্যতা কি আছে। কারণ আমরা দেখছি, কারণ হচ্ছে এটা ছাড়ার কোনো জায়গা নাই। মুখ্যমন্ত্রী এখানে আন্দোলন করবেন না বললে তো আমরা শুনবো না তার কথা। উনি 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 রাজা, আমরা প্রজা, সেরকম ব্যাপার নয়। উনি আজ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, জনগণের দ্বারা, ভোটের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী, এর থেকে বেশি কিছু নয়। তা উনি উনি আমাদেরকে কিভাবে কোথায় আন্দোলন করতে হবে সেই ডাইরেকশন দিতে পারেন না। হ্যাঁ, উনি বলতে পারেন যে অবশ্যই আন্দোলনটা শান্তিপূর্ণ হওয়া দরকার, কেউ যদি অশান্তির রাস্তা করে তাকে আমরা ছাড়বো না, এটা বলতে পারে। কারণ এটা তিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে, অভিভাবিকা হিসাবে তার কাছে আশা করতে পারি। কিন্তু দুর্ভাগ্য সেটা না করে তিনি টোটাল আন্দোলনটাকে বন্ধ করে দিতে বলছেন। আর এদিকে দেখছি ওয়াকফ সম্পত্তিগুলো বিহাত হয়ে যাচ্ছে, সরকারের নামে উঠে যাচ্ছে। শুধু ওটা নয়, আপনি বিভিন্ন এলাকার কবরস্থানগুলোকে একটু সার্চ করে দেখতে বলবেন। আপনার চ্যানেলের মাধ্যমে আমি জনগণের উদ্দেশ্যে বলবো, যে যার এলাকার কবরস্থান, শ্মশান, আপনার মাদ্রাসা, মসজিদ যেগুলো আছে, আপনারা একটু সার্চ করে দেখবেন, নিয়মিত সার্চ করবেন, অনলাইনেও সার্চ করা যায়, যেগুলো কি কি আছে দেখবেন। অনেক সময় রেকর্ড নট ফাউন্ড দিচ্ছে, মানে কি ওটা ভবিষ্যতে ধ্বংস করে দিতে চান। হয়তো দেখবেন কবরস্থান আছে, রেকর্ড নট ফাউন্ড, মানে কি এর পরে দেখবেন ওটা 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিতে পারে। অর্থাৎ কবরস্থানের জায়গাটা, আপনার দাদু ঘুমাচ্ছে, দাদুর কবরটা 1 নম্বর খতিয়ানে চলে যেতে পারে। 1 নম্বর খতিয়ানে যাওয়ার পরে এটা সরকারের সম্পত্তি হয়ে যেতে পারে, মদের ফ্যাক্টরি করতে পারে, কিছু করতে পারবেন না আপনি। সেগুলো এখন থেকে সজাগ থাকতে হবে। পাচ্ছি যে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি আজকে ভাঙড় এসেছেন এখানে জনসংযোগ করতে, আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেসও আজকে তারা মিটিং ডেকেছে ভাঙড় বিজয়গঞ্জ বাজারের ওখানে। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে যেখানে বাজারে তৃণমূল কংগ্রেসের আজকে মিটিং এর প্রস্তুতি হচ্ছে, সেখানে গতকাল রাত থেকে রাস্তা আটকে
তাই সেখানে মঞ্চ করা হয়েছে। সেখানকার সাধারণ মানুষ আজকে হাটবার, সেখানে যেতে যাতায়াতের অসুবিধা হচ্ছে, ঘুরে যেতে হচ্ছে ব্রিজ পার হওয়ার জায়গা, এবং সেখানে ফলের দোকানদার তারা অভিযোগ করছে এটা করার জন্য আমাদের দুদিন বেচাকেনার সমস্যা হচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? বিজয়গঞ্জ বাজারে প্রচুর বড় একটা মাঠ আছে, গ্যাদারিংটা মাঠে নিয়ে আসলে অসুবিধা কোথায়? লোক হয় না, প্রথম কথা। ভয় দেখিয়ে চমকে ধমকে নিয়ে যাচ্ছে, আর বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করাচ্ছে। মাঠে গেলে তত লোক হবে না, সুপার ফ্লপ হবে, সেই জন্য বাজারে গেদাগেদি করে করার চেষ্টা করছে, আর দোকানদার ভাইদের অসুবিধা হচ্ছে। আমরা রাজনীতি করছি মানুষকে সুবিধা করে দেওয়ার জন্য, আমরা রাজনীতি করতে গিয়ে যদি এই ধরনের অসুবিধা হয়, তাহলে আমাদের রাজনীতি করাটা কি হলো? আর একটা কথা, যে প্রোগ্রামটা আজকে হচ্ছে, একটা ব্রিজের শিলান্যাস হচ্ছে। ডিসেম্বর মাসের 9 তারিখে বিধানসভায় আমার প্রশ্ন ছিল, অনেক আগে জমা করেছিলাম। আমার করা প্রশ্ন ছিল, ভাঙড়ে শুধু একটা নয়, একাধিক ব্রিজের দেখবেন সংস্কার হচ্ছে, নতুন কংক্রিটের ব্রিজ হচ্ছে, আর বা যেগুলো কাঠের আছে সেগুলো সংস্কার হচ্ছে, সেটা আমার জন্য হচ্ছে। আজকে দেখবেন এটা 2011 সালের পর থেকে প্রথম বিধানসভায় আওয়াজ তুলেছে কেউ ভাঙড়ের এই ব্রিজের জন্য, ভাঙড়ের রাস্তাঘাটের জন্য, ভাঙড়ের বাস রুটের জন্য, ভাঙড়ের আনুষঙ্গিক বিষয় ডেভেলপমেন্টের জন্য আওয়াজ তুলছে। এবার আমার হাত দিয়ে হচ্ছে না, হচ্ছে তো ভাঙড়ে করতে বাধ্য করাচ্ছি, তো এটা হচ্ছে আমার জয়, ভাঙড়বাসীর জয় এটাই। সরকারের বিপক্ষে ভোট দিয়ে ভাঙড়বাসী এটাই লাভবান হয়েছে, যেটা 2011 সালের পর থেকে হয়নি, সেটা 2025-এর পরে 21-এর পরে করতে বাধ্য হচ্ছে, কারণ নওশাদ সিদ্দিকীর প্রেসারে পড়ে। এই দাবি তো আমার তোলা দাবি বিধানসভায়। এই যে প্রশাসনিক ভাবে একটা প্রশাসনের কাজ হচ্ছে, সেখানে তৃণমূলের পতাকায় 6 লাখ করে দেওয়া হচ্ছে, সেখানে স্থানীয় জনপ্রতিনিধি তার কোনো ইনভিটেশন নেই, মানে সরকারি কাজ হবে আর শাসকের দেখুন, এদের রাজ্যের যিনি সর্বোচ্চ আছেন তিনি কি ডেকোরাম মেনটেন করে? প্রশাসনিক সবার নাম করে দলীয় মিটিং বলে চালিয়ে দেয়, বলেন আপনারা। আর আমাকে এখানে দেখুন, সরকারি কাজের উদ্বোধন হচ্ছে একটা, এই কাজের দাবিটা আমার ছিল, একজন লোকাল বিধায়ক হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে থাকাটা স্বাভাবিক। এখন আমাকে কেন আমন্ত্রণ করেন, তার জন্য আমি কাঁদা করবো না। ভাঙড়ের মানুষের হচ্ছে উপকার, এটাই আমার জন্য বড় পাওনা। আমার দাবিটা ছিল ভাঙড়ের মানুষের স্বার্থে, সেই দাবিটা অন্তত নওশাদ সিদ্দিকী 5 বছরে কি করেছে তার মধ্যে একটা ওদের চোখে আগুন দিয়ে দেখাবে। নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলেছিল ভাঙড়ের এই এই যে ছেলে যে গোয়ালিয়া থেকে শুরু করে, ভাঙড়ের ওই থানার ব্রিজটা থেকে শুরু করে, চণ্ডীপুরের থেকে শুরু করে, বড়ালি ঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার, ইভেন চণ্ডীহাটের যে একটা ব্রিজ আছে, এই সমস্ত বিষয়গুলো ব্রিজগুলো নিয়ে দাবি তুলেছিলাম, যেগুলো সংস্কারের প্রয়োজন আছে। কোনো জায়গায় কংক্রিটের, কোনো জায়গায় কাঠের পোলটাকে ভালো করতে হবে, এই যে দাবিগুলো ছিল, সেই দাবিটা পূরণ হচ্ছে, এটা হচ্ছে আমার বড় পাওনা। আমাকে আমন্ত্রণ করেন, ওতে আমার কোনো রাগ নেই, কিন্তু ডেকোরাম মেনটেন হচ্ছে না। আমরা দেখি চারিদিকে সিভিকের তোলাবাজি, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে। সাধারণ মোটর ভ্যানওয়ালা থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে অটোওয়ালা, প্রত্যেকের কাছ থেকে তোলাবাজি করছে, এবং বিভিন্ন জায়গায়, শুধু ভাঙড়ে, ভাঙড়ের বাইরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেখানে তোলাবাজির অভিযোগ হচ্ছে সিভিকের বিরুদ্ধে, এবং সেখানে যারা পুলিশের আধিকারিকরা রয়েছেন, অফিসার রয়েছেন, তারা মদত দিচ্ছে। এখন একটা ভালো সুযোগ এসছে, কি বলুন তো, সিভিককে ফিল্ডে নামিয়ে বলির বাঁকড়া বানাচ্ছে। সিভিকের ক্ষমতা নেই একটা লরিকে দাঁড় করিয়ে, একটা টোটোকে, একটা অটোকে দাঁড় করিয়ে তার কাছে টাকা তোলা, যদি না তার পেছনের বড় অফিসারের না ইন্ধন থাকে। আর যখন ফেসে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে, দেখুন সিভিকে বলির বাঁকড়া হচ্ছে, ওকে শোকজ করছে, ওকে বাতিল করছে, হ্যান করছে, ত্যান করছে। এটা তো বন্ধ হওয়া দরকার। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তেনার থাকা অবস্থায় রাজ্যের নাগরিক এত হ্যারাসমেন্ট হতে হবে কেন? টোটো, অটো, ভ্যান চালক থেকে শুরু করে কাউকে ছাড় দিচ্ছে না। আরে কেউ অন্যায় করলে ভাই ফাইন মারো, চালান আছে, তাহলে সেটা সরকারের খাতায় চলে যাবে, তাহলে সরকারের ইনকাম হবে। তা না করে 5,000 টাকা বলছে ফাইন, কি 500 টাকা বলছে ফাইন, তাকে বলছে তুই 100 টাকা দে, তোকে ছেড়ে দেবো। তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে? থানায় ঢুকে যাচ্ছে টাকাটা, সিভিকের মাধ্যমে থানায় যাচ্ছে, লুটে পুটে লোকাল কিছু তৃণমূলের নেতারা মিলে খাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। এই জন্যই তো আমরা রাজনীতি করতে এসেছি। আমরা পুলিশের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া, সেই মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই আবার মানুষ তাদেরকে মাইনে দিচ্ছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার ট্যাক্সাল নাই, মোদী নিজের টাকা থেকে কারো মাইনে দেয় না, জনগণের ট্যাক্সের টাকা থেকে আমাদের মাইনে দিচ্ছে আমরা। হ্যাঁ, মাইনে দেওয়ার জন্য সরকার আছে। তাহলে সেই পুলিশ যদি সাধারণ মানুষকে অতিষ্ঠ করে রাখে, তাহলে সাধারণ মানুষের উচিত হবে পুলিশকে যে সোজা করে রাখতে পারবে, পুলিশকে যে সঠিকভাবে চালাতে পারবে, তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। এবার জনগণ দেখুক কার হাতে ক্ষমতা তুলে দেবে। একটা বিষয় কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যেটা হচ্ছে যে বিজেপির কর্ণাটকের বিধায়ক
তিনি তার দলের কর্মীকে ধর্ষণ করেছেন বা তার লোক দিয়েকে ধর্ষণ করেছে এবং তার শরীরে বিষ ইঞ্জেকশন পুশ করেছে, এই অভিযোগ। যেখানে বিজেপি বলে বেটি বড়াও বেটি বাঁচাও, সেখানে তার দলের কর্মীরা সুরক্ষিত নেই, কি বলবেন? গুজরাটের যে মুসলিম মেয়েটিকে গণধর্ষণের শিকার হয়েছিল, যারা গণধর্ষণ করেছিল তাদেরকে জামিন করানোর পরে মালা কারা পরিয়েছিল? এই বড় বড় দলেরা, জ্যোতিবাবুর ভাষায়। উত্তরপ্রদেশের উন্নয়তে ধর্ষণ করে মেয়েটিকে জ্বালিয়ে দিয়েছিল কাদের লোকেরা যুক্ত? এই জ্যোতিবাবুর ভাষায় এই বড় বড় দলেরা। এরা বেটি বাঁচাও বেটি পড়াওয়ার কথা বললেও এদের হাতে সব থেকে বেশি মহিলারা মানে নিগৃহীত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। আর দুর্ভাগ্য আমাদের যে যে দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি মুখে যে কথা বলেন বাস্তবে সেটা রূপ দিতে পারেন না। সমস্যা হচ্ছে এখানে। কর্ণাটকা থেকে শুরু করে শুধু আপনি বলছেন মহারাষ্ট্র দেখুন, বিভিন্ন রাজ্যে দেখুন, মহিলাদের উপরে আজকে বিজেপি পরিচালিত রাজ্যগুলো দেখুন কিভাবে ক্রাইম বাড়ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখুন, মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মহিলাদের উপরে কি অত্যাচার নেমে আসছে। মিথ্যা ভাবে একে ওকে ফাঁসিয়ে দেওয়ার জন্য মামলা দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যারা ঘটনা ঘটাচ্ছে, এই ধরনের অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, সেটা করছে না। কেন? যারা অন্যায় করছে দেখুন তারা তৃণমূলের সাথে যুক্ত। হাঁসখালির কথা ভুলে যাচ্ছি আমরা। হাঁসখালিতে যে মেয়েটি মানে বেঁচে ছিল কি মরা অবস্থা, বেঁচে থাকা অবস্থা, তাকে দাহ করেছে বলতে পারবো না। তার বিচার কোথায় আজকে? তারা কোথায়? এখানে কালিয়াগঞ্জে যে কোনো ঘটনা ঘটে যাচ্ছে, এফআইআর ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, খদ্দের দেখছিল, এইসব বলে দেখে দিতে চাইছে। আমাদের মহিলা পঞ্চায়েতের সদস্য, তাকে রাত্রে কিডন্যাপ করে নিচ্ছে এই তৃণমূলের বর্বরেরা। একটা বিষয় আমরা যেটা দেখেছি যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশে আন্দোলন হলো, তারপর আন্দোলন কিছুটা যেন স্তিমিত হয়ে গেল। সামনে দিয়ে দাও। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে দেখছি যে হঠাৎ করে উড়িষ্যা রাজ্যে নবনির্মিত যেখানে মসজিদ তৈরি হচ্ছে, সেই মসজিদে বিশ্ব হিন্দু পরিষদের লোকজন গিয়ে সেই মসজিদে গেরুয়া পতাকা লাগানো হয়েছে এবং সেই মসজিদ দখল করেছে এবং তারা বলছে যে এটা আমাদের জেলা সদর দপ্তর হবে। দেখুন, এই অসভ্যতা মানে এর চরম পর্যায়ে পৌঁছাচ্ছে। এখন সারা পৃথিবীতে গিয়ে বলছে পাকিস্তান জঙ্গি কার্যকলাপ করে আমাদের দেশকে আক্রমণ করছে। 100% সঠিক কথা। দেশ পাকিস্তানকে বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে, তাতে সারা ভারতবর্ষের জনগণ এবং নওশাদ সিদ্দিকী সহমত। কিন্তু আমার দেশে যারা দেখে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে উড়িষ্যা সরকার, ভারত সরকার? একটা ধর্মের স্থানে গিয়ে অন্য ধর্মীয় ধ্বজা লাগিয়ে দিয়ে সেটা তাদের সম্পত্তি বলে দেখে দেওয়ার চেষ্টা করছে। এটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা সর্ব ধর্মের মানুষের কাছে আহ্বান করব, এদেরকে চিহ্নিত করুন, এদেরকে সামাজিকভাবে বয়কট করুন, এদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যেখানে আসাদ সাহেবকে দিয়ে মুখ করে পাঠাচ্ছে বিদেশে, যে একজন মাইনরিটি মুসলমান দেখো এসেছে ভারতবর্ষে, যেভাবে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তার বিরুদ্ধে কথা বলতে 100 বার আসাদ সাহেব কথা বলবে। আমি আসাদ সাহেবের কাছে আশা করব, যেমন আপনি বিজেপির ডাকে, ভারত সরকারের ডাকে সাড়া দিয়ে আপনি গিয়েছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন না করেছেন আপনার ব্যাপার, কিন্তু সাথে সাথে আপনি প্রধানমন্ত্রীকে বলুন, ভারত যেহেতু আপনাকে প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকার আপনাকে মনোনীত করেছে পাঠানোর জন্য, আপনার নিশ্চিতভাবে একটা সে আছে। আপনার সেই জায়গা থেকে সারা ভারতবর্ষে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে, দলিতদের উপর অত্যাচার চলছে, আদিবাসীদের উপর অত্যাচার চলছে, শুধু মুসলমান হওয়া অপরাধের জন্য পিটিয়ে মেরে দিচ্ছে, দলিত হওয়া অপরাধের জন্য পিচ্ছাপ প্রসব পান করাতে বাধ্য করছে, আদিবাসী হওয়া অপরাধের জন্য, মানে অপরাধের জন্য, এই জন্য আমি বলছি কি উচ্চবর্ণের কারো গায়ে হাত দিয়ে দিয়েছে বা বাইক চালিয়েছে, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছে, পিটাচ্ছে, লাশকে আপনার দাহ করতে দিচ্ছে না, এইগুলো যাতে বন্ধ করে এইটাও বলুন আপনি। আর উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি না বন্ধ হয়, আগামী দিনে কিন্তু খারাপ আমরা একটা সিমটম দেখছি। আমরা সেই দিক দেখতে চাই না। আমরা চাই উড়িষ্যা সরকার অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুক, ভারত সরকার অবিলম্বে হস্তক্ষেপ করুক। আমরা আরেকটা বিষয় দেখেছি যে উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় মসজিদ গুলো বা অনেক মাদ্রাসা, সেখানে একেবারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ওয়াকফ সংশোধনী আইন আসার পর থেকে এইটার উপর আরো বেশি জোর দিচ্ছে ইউপি সরকার। বিষয়টা নাকি এই সংশোধনী আইনটা নিয়ে এসেছে এমন কিছু হতে আর্টিকেল মানে সেকশন যোগ করেছে যাতে এগুলো সহজেই সরকার কেড়ে নিতে পারে, যুক্তি দেখিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা মামলা করেছি, আমরা মাঠে ঘাটে প্রতিবাদ করছি, শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কি তোমরা চিন্তিত নয়। আরে শুধু পশ্চিমবাংলাটা নিয়ে তোমরা চিন্তিত নয়, সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা চিন্তিত, সারা ভারতবর্ষের দেবত্ব সম্পত্তি নিয়ে আমরা চিন্তিত। কারণ আগামী দিনে যদি কারণ নজরে পড়ে দেবত্ব সম্পত্তি, ওরাও আইন বদলে দেবে। শিখেদের ধর্মীয় সম্পত্তি, খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তি, রিলিজিয়াস এন্ডোমেন্টস যেগুলো আছে, এন্ডোমেন্ট
ওইগুলোকে এরা নজরে আস্তে আস্তে পড়ছে। তাইলে আমরা চিন্তিত, ওই জন্য আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, আইনত লড়াই করছি বা মাঠে ময়দানে শান্তিপূর্ণ লড়াই করছি। শেষ প্রশ্ন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পশ্চিমবাংলা এখানে অকাপ আন্দোলন করা যাবে না, যে মুর্শিদাবাদ থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন, সেই মুর্শিদাবাদের দমকলে ভোলাকের মধ্যে একটা মসজিদের জমি, সেখানে দেখা যাচ্ছে তার মালিকানা পরিবর্তন হয়ে কালেক্টরের নাম সেখানে উঠে এসছে, যেটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে। কি বলবেন বিষয়টা? এটা নিয়ে আমরাও দেখছি, তদন্ত করছি সত্যতা কি আছে। কারণ আমরা দেখছি, কারণ হচ্ছে এটা ছাড়ার কোনো জায়গা নাই। মুখ্যমন্ত্রী এখানে আন্দোলন করবেন না বললে তো আমরা শুনবো না তার কথা। উনি 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 রাজা, আমরা প্রজা, সেরকম ব্যাপার নয়। উনি আজ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, জনগণের দ্বারা, ভোটের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী, এর থেকে বেশি কিছু নয়। তা উনি উনি আমাদেরকে কিভাবে কোথায় আন্দোলন করতে হবে সেই ডাইরেকশন দিতে পারেন না। হ্যাঁ, উনি বলতে পারেন যে অবশ্যই আন্দোলনটা শান্তিপূর্ণ হওয়া দরকার, কেউ যদি অশান্তির রাস্তা করে তাকে আমরা ছাড়বো না, এটা বলতে পারে। কারণ এটা তিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে, অভিভাবিকা হিসাবে তার কাছে আশা করতে পারি। কিন্তু দুর্ভাগ্য সেটা না করে তিনি টোটাল আন্দোলনটা কি বন্ধ করে দিতে বলছেন। আর এদিকে দেখছি অকাপ সম্পত্তিগুলো বেহাত হয়ে যাচ্ছে, সরকারের নামে উঠে যাচ্ছে। শুধু ওটা নয়, আপনি বিভিন্ন এলাকার কবরস্থানগুলোকে একটু সার্চ করে দেখতে বলবেন। আপনার চ্যানেলের মাধ্যমে আমি জনগণের উদ্দেশ্যে বলবো, যে যার এলাকার কবরস্থান, শ্মশান, আপনার মাদ্রাসা, মসজিদ যেগুলো আছে, আপনারা একটু সার্চ করে দেখবেন। নিয়মিত সার্চ করবেন, অনলাইনেও সার্চ করা যায়, যেগুলো কি কি আছে দেখবেন। অনেক সময় রেকর্ড নট ফাউন্ড দিচ্ছে, মানে কি ওটা ভবিষ্যতে ধ্বংস করে দিতেছে। হয়তো দেবেন কবরস্থান আছে, রেকর্ড নট ফাউন্ড, মানে কি এরপরে পরে দেবেন ওটা 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিতে পারে। অর্থাৎ কবরস্থানের জায়গাটা, আপনার দাদু ঘুমাচ্ছে, দাদুর কবরটা 1 নম্বর খতিয়ানে চলে যেতে পারে। 1 নম্বর খতিয়ানে যাওয়ার পরে এটা সরকারের সম্পত্তি হয়ে যেতে পারে, মদের ফ্যাক্টরি করতে পারে, কিছু করতে পারবেন না আপনি। তো সেগুলো এখন থেকে সজাগ থাকতে হবে।